ঢাকা বিশ্ববিদ্যালয়ের সি ইউনিটে চান্স পেতে চাও, কিন্তু কিভাবে তোমার অ্যাডমিশন জার্নি শুরু করবা বুঝে উঠতে পারছো না। আজকের এই ভিডিওতে যাদের টার্গেট ঢাকা বিশ্ববিদ্যালয়ের সি ইউনিট, তাদেরকে এমন কিছু ম্যাজিক কৌশল দেখাবো যেগুলো তুমি শুরু থেকে ফলো করতে পারলে ইনশাল্লাহ ঢাকা বিশ্ববিদ্যালয়ের সি ইউনিটের ভর্তি পরীক্ষা তোমার জন্য হয়ে উঠবে একেবারে সহজ। এই স্মার্ট টেকনিকগুলো ফলো করতে পারলে ইনশাল্লাহ। তো আমরা সবাই জানি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সি ইউনিটে 5টি সাবজেক্টে পরীক্ষা হয়। তো এই 5টি সাবজেক্টকে আমরা যদি দুই ভাগে ভাগ করি, বাংলা এবং ইংরেজিকে একটা গ্রুপের মধ্যে রাখি এবং পাশাপাশি আমাদের যে গ্রুপ সাবজেক্ট, 3টি গ্রুপ সাবজেক্টের উপর পরীক্ষা দিতে হয়, সেইটাকে আরেকটা ভাগে ভাগ করি, তাহলে 2টা গ্রুপ হয়ে গেল। এখন চলে যাই আমরা এই যে দুইটা গ্রুপ করলাম, 2টা গ্রুপের মধ্যে কিন্তু বহু নির্বাচনী বা এমসিকিউ এবং লিখিত রয়েছে, এবং প্রত্যেকটার ক্ষেত্রে তোমরা দেখতে পাচ্ছ এমসিকিউতে 12 করে বাংলা ইংরেজি সব গ্রুপ সাবজেক্টে এমসিকিউতে 12, লিখিততে 8 করে এবং এমসিকিউতে 12 করে, অর্থাৎ প্রত্যেকটা সাবজেক্টের গুরুত্ব সমান, প্রত্যেকটা সাবজেক্টের এমসিকিউ এর গুরুত্ব সমান, লিখিতর গুরুত্ব সমান। এইটা আশা করি বুঝতে পারছো। অর্থাৎ প্রত্যেকটা সাবজেক্টেই আমাদেরকে 20 মার্কের জন্য প্রস্তুতি নিতে হবে। এখন আমরা যদি বাংলা এবং ইংরেজির দিকে আসি, এবং ইংরেজিতে একটি শর্ত রয়েছে, ইংরেজির ক্ষেত্রে একটি শর্ত রয়েছে যে তোমাকে এমসিকিউতে সর্বনিম্ন কত পেতে হবে? সর্বনিম্ন 5 মার্কস পেতে হবে, 5 মার্ক পেতে হবে। এমসিকিউতে সর্বনিম্ন তোমাকে 5 মার্ক পেতে হবে। এইটা না হলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সি ইউনিটে চান্স হবে না। এখন এই ইংরেজিতে এমসিকিউতে 12-র মধ্যে 5 মার্ক পাওয়া কি খুব বেশি কঠিন? উত্তর হচ্ছে না। কারণ ইংরেজিতে তোমাকে প্রথম পত্রের উপর কোনো প্রিপারেশন নিতে হচ্ছে না। তোমাকে ইংরেজিকে দুইটা ভাগে ভাগ করতে হবে। একটা হচ্ছে মেমোরাইজিং, আরেকটা হচ্ছে গ্রামার। ইংরেজির 12 মার্কের এমসিকিউ এর জন্য মেমোরাইজিং এবং গ্রামার, এই 2টা পার্টে তুমি ভাগ করতে পারো। এবং যদি মেমোরাইজিং এর কথা বলি, মেমোরাইজিং এর ক্ষেত্রে কি হচ্ছে দেখো। মেমোরাইজিং পার্টের ক্ষেত্রে তোমার কি হচ্ছে, মেমোরাইজিং পার্টে 6 থেকে 7 মার্ক রয়েছে আমাদের এই সি ইউনিটের ভর্তি পরীক্ষায়। কোথা থেকে আসে? একেবারে সহজ। প্রথমেই আমি সর্বপ্রথম যে বিষয়টির কথা বলবো সেটি হচ্ছে প্রিপোজিশন থেকে প্রতি বছর 2টি এমসিকিউ আসে। প্রিপোজিশন থেকে প্রতি বছর 2টি এমসিকিউ আসে। এরপরে আমি যে কথাটি বলবো সেটি হচ্ছে ভোকাবুলারিতে আমাদের 2টি এমসিকিউ আসতে দেখা যায়। ভোকাবুলারির ক্ষেত্রে কয়টি এমসিকিউ দেখা যায়? 2টি। এরপরে আমাদের যে ইডিয়মস অ্যান্ড ফ্রেজ আছে, ইডিয়মস অ্যান্ড ফ্রেজ এইখানেও ইডিয়মস অ্যান্ড ফ্রেজ থেকেও একটি এমসিকিউ আমরা পাই। এরপরে আমাদের অ্যানালজি থেকে মাঝে মাঝে একটি এমসিকিউ আসতে দেখা যায়। অ্যানালজি থেকে একটি আসতে দেখা যায় এই সি ইউনিটে। এরপরে আরও একটি টপিক রয়েছে আমাদের স্পেলিং। আরও একটি টপিক হচ্ছে আমাদের যে কারেক্ট স্পেলিং আইডেন্টিফাই করা। তাহলে এই স্পেলিং থেকে আমাদের আরও একটি এমসিকিউ আসতে দেখা যায়। তো সর্বমোট 6 থেকে 7 মার্ক আমরা পেয়ে যাই এই যে এমসিকিউ অংশে, শুধুমাত্র মেমোরাইজিং পার্ট থেকে। শুধুমাত্র কোন পার্ট থেকে? মেমোরাইজিং পার্ট থেকে। এবং এখানে 5 মার্ক ওঠানো খুবই সহজ। বাকি যে 5 মার্ক থাকে, বাকি যে 5 মার্কস থাকে, এখানে 6-7, বাকি 5 মার্কস আমাদেরকে উঠাতে হবে গ্রামার অংশ থেকে। কোথা থেকে উঠাইতে হবে? গ্রামার অংশ থেকে তোমাকে বাকি 5 মার্কের উপর প্রিপারেশন নিতে হবে গ্রামার অংশ থেকে। কত মার্কের প্রিপারেশন নিবা তুমি? 5 মার্কের 5 মার্কের প্রিপারেশন নিবা। তো এই হচ্ছে আমাদের ইংরেজির বহু নির্বাচনী অংশ। এখন যদি আমি লিখিতর কথায় যাই, তাহলে ইংরেজিতে 5 মার্ক ওঠানো কোনো ব্যাপার না যদি তুমি শুরু থেকেই মেমোরাইজিং পার্টটাতে গুরুত্ব দাও। পাশাপাশি এই দুইটার সিকোয়েন্স মেনে একই সাথে যদি মেমোরাইজিং এবং গ্রামার অংশে প্রস্তুতি নাও, তাহলে তোমার এমসিকিউতে কেউ আটকাতে পারবে না। এটা গেল ইংরেজির কথা। লিখিততে যদি আসি, 4 মার্কের অনুবাদ থাকে, 4 মার্কের অনুবাদ বা ট্রান্সলেশন থাকে। 4 মার্কের কি থাকে? ট্রান্সলেশন থাকে। আর হচ্ছে আমাদের 4 মার্কের কারেক্টিং মিস্টেক থাকে। 4 মার্কের কি থাকে? কারেক্টিং মিস্টেক, অর্থাৎ ভুল সংশোধনী। কারেক্টিং মিস্টেক থাকে বা ইরর কারেকশন থাকে, বা কি থাকে? ইরর কারেকশন, অর্থাৎ সেন্টেন্সের মধ্যে ইরর থাকবে বিভিন্ন গ্রামেটিক্যাল, সেইটা আমাদের রিটেনে লাগতেছে। তোমাকে কোনোভাবে, এই যে অনেকেই করে কি, এই এমসিকিউতে খুবই বেশি গুরুত্ব দেয়, প্রায়োরিটি দেয়, কিন্তু শুরু থেকে লিখিতটা শুরু করে না। এই যে লিখিত তোমার জন্য খুবই গুরুত্বপূর্ণ। সি ইউনিটের প্রত্যেকটা সাবজেক্টের লিখিত তোমার জন্য
খুবই খুবই গুরুত্বপূর্ণ। কারণ কি, এই লিখিত তোমাকে যেমন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিইউইতে চান্স পাওয়াবে, ভালো পজিশন এনে দিবে, পাশাপাশি ভালো সাবজেক্ট হিসাব বিজ্ঞান ফিনান্সের মতো সাবজেক্ট পেতে গেলে লিখিততে ভালো করার কোনো বিকল্প নেই। কিন্তু আমরা যে ভুলটা একেবারে শুরুতেই করি, প্রথমেই এমসিকিউ থেকে ব্যাপক আমরা প্র্যাকটিস করি, ব্যাপক পড়াশোনা করি, এমসিকিউ নিয়ে পড়ে থাকি। একেবারে শেষে এসে লাস্ট যখন 1 মাস থাকে, 15 দিন থাকে, 20 দিন থাকে, তখন তোমরা লিখিত নিয়ে চিন্তা করো। কিন্তু আমরা যদি প্রত্যেকটা বিষয় আইডেন্টিফাই করি কোথা থেকে কি আসে প্রশ্ন বিশ্লেষণের মাধ্যমে, এবং লিখিত এবং এমসিকিউ এর প্র্যাকটিস এবং প্রিপারেশন ধারাবাহিকভাবে নিয়ে যাই, তোমাদের সি ইউনিট ক্র্যাক করা খুবই সহজ হবে। এখন আরেকটা বিষয় হচ্ছে, অনেকে এই যে ইংরেজিতে 5 মার্কের কথা শুনে তোমাদেরকে ভীতি প্রদর্শন করে। আমি তো দেখিয়ে দিলাম কোথা থেকে তুমি অ্যান্সার করলে 5 মার্ক ওঠানো। 5 মার্ক তো দূরে থাক, তুমি 8, 9, 10, 11, 12ও পায় অনেকে ইংরেজিতে। তো এই বিষয়গুলো তুমি মেনে চললে ইনশাল্লাহ তোমার সি ইউনিটে এই ইংরেজিতে 10-এর বেশি তুমি ইনশাল্লাহ উঠাইতে পারবে, একেবারে শুরু থেকে যদি প্রিপারেশন নাও। এবং লিখিততে 8-এর মধ্যে 8 পাওয়া কোনো কঠিন কোনো কিছু না ইংরেজিতে। তো এইটা নিয়ে ভয় পাওয়ার কোনো কিছু নাই যে ভাই আমি 5 মার্কের নিচে পাইতে পারি, এইটা নিয়ে ভয় পাওয়ার কিছু নেই। তোমার ইংরেজিতে মার্ক ওঠানো খুবই খুবই সহজ। এখন অনেকেই করে কি, ইংরেজিতে যখনই এই শর্ত দেখে সি ইউনিটে তখনই ঘাবড়িয়ে যায় এবং ইংরেজির পিছনে অনেক সময় দেয়। কিন্তু বাংলার যে এমসিকিউ আছে, এই এমসিকিউতেও তুমি একটা হইলে 1 মার্ক পাবা, ইংরেজিতে একটা হইলে 1 মার্ক পাবা। তাহলে মার্কের দিক থেকে দুইটাই সমান। তাহলে তোমাকে বাংলাতেও প্রিপারেশন নিতে হবে, বাংলাতেও লিখিততে প্রিপারেশন নিতে হবে। বাংলার লিখিত খুবই সহজ, ভুল সংশোধনী এবং অনুবাদ আসে। কি আসে? অনুবাদ এবং ভুল সংশোধনী। ভুল সংশোধনী সেন্টেন্সের মধ্যে ভুল থাকে, আমাদেরকে সংশোধন করতে হয়। তাহলে এইখানেও 8 মার্ক। এবং আমাদের এই যে অনেকেই কি করে, বাংলার গদ্য পদ্য উপন্যাস এইগুলো যেমন পড়ে, এবং পাশাপাশি কি করে, ওই যে গ্রামার ব্যাকরণ যে অংশ, এই যে বাংলার ব্যাকরণ অংশে যে টপিকগুলো কঠিন সেইগুলো নিয়ে পড়ে থাকে। কিন্তু এমন কিছু টপিক আছে সি ইউনিটের জন্য যেগুলো খুবই গুরুত্বপূর্ণ, এবং এইখান থেকে বেশিরভাগ প্রশ্ন ব্যাকরণে এইখান থেকে হয়। যেমন উপসর্গ, সংখ্যাবাচক শব্দ, বাক্য প্রকরণ, ধ্বনিতত্ত্ব, এই বিষয়গুলো অনেকেই স্কিপ করে। তারা কি করে, সমাস কারক যেগুলো কঠিন লাগে সেগুলো নিয়ে পড়ে থাকে। কিন্তু মার্ক তো প্রত্যেকটা প্রশ্নের মার্ক কিন্তু সমান। তো আমরা যে বিষয়গুলো কঠিন লাগে সেইগুলোতে প্রচুর টাইম ইনভেস্ট করি, কিন্তু যে বিষয়গুলো থেকে সহজে মার্ক বের করে আনা যায় সেখানে আমরা টাইমে দিই না, ফলশ্রুতিতে সহজ জিনিসগুলো আমরা ভুল করে রেখে আসি। তো এই বিষয়গুলো করা যাবে না। লিখিত এমসিকিউ দুইটা জায়গায় সমান গুরুত্ব দিয়ে পড়তে হবে। বাংলা ইংরেজি সমান গুরুত্ব দিয়ে পড়তে হবে। এবং এমসিকিউ এবং লিখিত ধারাবাহিকভাবে শুরু থেকেই প্রিপারেশন নিতে হবে। এরপরে আমরা যদি গ্রুপ সাবজেক্টে আসি, আমরা 2 ভাগে ভাগ করছিলাম শুরুতেই সি ইউনিটের প্রিপারেশনকে। গ্রুপ সাবজেক্টে যদি চলে আসি, এইখানে দেখতে পাচ্ছ তোমার হিসাব বিজ্ঞান এবং ম্যানেজমেন্ট তোমার জন্য ম্যান্ডেটরি। অনেকেই করে কি, এই যে হিসাব বিজ্ঞানটাকে অতিরিক্ত গুরুত্ব দেয়, কিন্তু ম্যানেজমেন্টকে শুরু থেকেই অবহেলা করে। এই যে ম্যানেজমেন্ট, দেখো হিসাব বিজ্ঞানেও 12 মার্ক, ম্যানেজমেন্টেও 12 মার্ক। আবার লিখিততে হিসাব বিজ্ঞানেও 8টি প্রশ্ন আসবে 1 মার্ক করে, ম্যানেজমেন্টেও আসবে সেইটা। তাহলে এই যে 12 মার্ক এবং 8 মার্ক দুইটা সাবজেক্টেই 20 মার্ক করে। কিন্তু তুমি কি করতেছো, এই ম্যানেজমেন্ট বা মার্কেটিং কিংবা ফিনান্সের মতো সাবজেক্ট তুমি কি করতেছো, ম্যানেজমেন্ট মার্কেটিং এর মতো সাবজেক্টকে তুমি গুরুত্ব দিচ্ছ না, শুরু থেকে গুরুত্ব দিয়ে পড়তেছো না। কিন্তু ভাই তোমার তো এই যে হিসাব বিজ্ঞানে যেমন 20 মার্ক, ম্যানেজমেন্ট মার্কেটিং কিংবা ফিনান্সেও কিন্তু 20 মার্ক। তাহলে আমাকে প্রত্যেকটা সাবজেক্টকে গুরুত্ব দিতে হবে, প্রত্যেকটা সাবজেক্টকে শুরু থেকেই গুরুত্ব দিতে হবে। এখন অনেকেই করে কি, হিসাব বিজ্ঞান যেহেতু অনেকের কাছে একটু কঠিন লাগে, তো তারা করে কি, হিসাব বিজ্ঞানের পেছনে দৈনিক বা প্রায় দিন যদি 5 ঘন্টা সময় দেয়, যদি 4 ঘন্টা সময় দেয়, যদি 2 ঘন্টা সময় দেয়, ম্যানেজমেন্টের জন্য সময় দেয় তার 4 ভাগের 1 ভাগ। একদম সত্যি কথা, ইউনিভার্সিটি অ্যাডমিশনে স্টুডেন্টরা এই কাজটাই করে। হিসাব বিজ্ঞান ইংরেজি নিয়ে পড়ে থাকে, কিন্তু অন্যান্য সাবজেক্টকে গুরুত্ব দেয় না। কিন্তু এই ম্যানেজমেন্ট সাবজেক্টে তুমি চাইলেই 20-এ 20 উঠাইতে পারো। এই ম্যানেজমেন্ট সাবজেক্ট কি করতে পারো, চাইলেই তুমি 20-এ 20 উঠাইতে পারো, কারণ এখানে কোনো ম্যাথ নেই।
যে কয়টা চ্যাপ্টার আছে, প্রথম পত্রে 12টা চ্যাপ্টার, দ্বিতীয় পত্রে 10টা চ্যাপ্টার, এই 22টা চ্যাপ্টার থেকে তুমি যদি বুঝে স্মার্ট কৌশলে কোথা থেকে প্রশ্ন হচ্ছে, কিভাবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিউনিট প্রশ্ন করতেছে, এইখানে 20-এ 20 উঠানো কোনো ব্যাপারই না, 20-এ 20 উঠানো কোনো ব্যাপার না, 20 মার্ক পাওয়া কোনো ব্যাপার না এমসিকিউ এবং রিটেনে। এরপর দেখো ফিনান্স বা মার্কেটিং যেটাই নাও না কেন, মার্কেটিং নিলে সব বেশিরভাগ বিষয় থিওরিটিক্যাল, ফিনান্সের প্রথম পত্রে কিছু ম্যাথমেটিক্যাল বিষয় আছে। অনেকে বলবো ভাই ফিনান্স নিব না মার্কেটিং নিব, যাদের দুইটা সাবজেক্টই আছে এবং যারা মনে করো যে ভাই আমার ম্যাথ সলভ করতে তেমন কোনো সমস্যা নেই, আমি মোটামুটি ফিনান্সের ম্যাথ বুঝি, তাহলে তুমি ফিনান্স নিতে পারবো। আর যদি মনে হয় যে না আমি ম্যাথকে ভয় পাই, ফিনান্সের ম্যাথকে ভয় পাই, আমার মার্কেটিং ছিল, ভাই তুমি মার্কেটিং পড়ো, মার্কেটিং দাগাও, তোমার ফিনান্স পড়তে হবে না। এখন বলতে পারো যে ভাই আমি যদি মার্কেটিং দাগাই আমি কি ভার্সিটিতে এসে ফিনান্স নিতে পারবো কিনা? উত্তর হচ্ছে পারবা। তুমি মার্কেটিং দাগাও নাকি ফিনান্স দাগাও এইটা দেখার বিষয় না, তুমি কত মার্কস পেয়েছো, তুমি ফিনান্স নেওয়ার যোগ্য কিনা, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফিনান্স সাবজেক্ট পাওয়ার যোগ্য কিনা, সেটা নির্ধারণ হবে তোমার মার্কের উপর। তোমার মার্কেটিং দাগাইছো নাকি ফিনান্স দাগাইছো এটা কোনো ব্যাপারই না। ওকে, তো এই যে মার্কেটিংও দাগাইতে পারবা, ফিনান্সও দাগাইতে পারবা, এটা নিয়ে কনফিউশনের কোনো জায়গা নেই। যার ম্যাথের ভীতি কম, যে ফিনান্স পারো সে ফিনান্স নাও, যার মার্কেটিং ছিল না সে ফিনান্স করো, যার দুইটাই ছিল বা ফিনান্স ছিল না সে তো মার্কেটিং দাগাবি। যদি দুইটা থাকে তোমার যেটা ভালো লাগে, যেটা তোমার কাছে সহজ মনে হয় সেটার প্রিপারেশন নিবা, যেটা তোমার কাছে সহজ মনে হয় সেটার প্রিপারেশন নিবা। এবং এইখানেও কিন্তু এই যে ফিনান্স অথবা মার্কেটিংয়েও কিন্তু আমাদের 20 মার্ক, এবং এইখানে তুমি যেটা নাও সেটাকে গুরুত্ব দিয়ে পড়তে হবে এমসিকিউ লিখিততে। আর হিসাব বিজ্ঞান তো প্র্যাকটিসের ব্যাপার। হিসাব বিজ্ঞানের কথা যদি আমি বলি, হিসাব বিজ্ঞান হচ্ছে প্র্যাকটিসের ব্যাপার। এই যে হিসাব বিজ্ঞানের 12 মার্ক এবং এই 8 মার্ক, 12 মার্ক এবং এই 8 মার্ক উঠাইতে গেলে এই যে এই দুইটা মিলে যে 20 মার্ক, এই 20 মার্ক ওঠাতে গেলে তোমাকে প্রচুর পরিমাণে প্র্যাকটিস করতে হবে। প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট, প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট, এই কথাটা হিসাব বিজ্ঞানের জন্য আরও বেশি সামঞ্জস্যপূর্ণ। অর্থাৎ হিসাব বিজ্ঞানে যে যত বেশি এমসিকিউ লিখিত প্র্যাকটিস করবে বেসিক জানার পর, তার হিসাব বিজ্ঞানের প্রিপারেশন তত ভালো হবে। যে যত প্র্যাকটিস কম করবে, এমসিকিউ সলভ কম করবে, পড়বে বাট প্র্যাকটিস করবে না, লিখবে না, তার জন্য হিসাব বিজ্ঞান কঠিন হবে। তাহলে তোমাকে বারবার লিখতে হবে। হিসাব বিজ্ঞানের ক্ষেত্রে কি করতে হবে? তোমাকে লিখতে হবে। হিসাব বিজ্ঞান প্র্যাকটিসের ক্ষেত্রে বারবার লিখতে হবে, লিখে প্র্যাকটিস করতে হবে, লিখে প্র্যাকটিস করতে হবে, লিখতে হবে, রিটেন লিখতে হবে, এমসিকিউ সলভ করতে হবে। এবং যত তুমি বেশি সলভ করবা খাতায় লিখে, তত দ্রুত, তত সহজে, তত শর্টকাটে তুমি এমসিকিউ সলভ করতে পারবা কম সময়ের মধ্যে। তো তোমাকে লিখে সলভ করা শিখতে হবে। যত বেশি তুমি হচ্ছে লেখার পেছনে সময় দিবা হিসাব বিজ্ঞানে, তত দ্রুত তোমার টেকনিক তোমার মাধ্যমে বের হবে যে আমি এই টেকনিকে আগাইলে হিসাব বিজ্ঞান দ্রুত এমসিকিউ এর উত্তর বের করতে পারি, এইভাবে আগাইলে আমি রিটেন দ্রুত লিখতে পারি। এবং রিটেনের ক্ষেত্রে কোনো ব্যাখ্যা লিখতে হয় না, যতগুলো সাবজেক্ট আছে স্ট্রেট ফরওয়ার্ড অ্যান্সার প্রত্যেকটা লিখিতর ক্ষেত্রে, এই প্রত্যেকটা লিখিতর ক্ষেত্রে এক কথায় স্ট্রেট ফরওয়ার্ড অ্যান্সার হবে। স্ট্রেট ফরওয়ার্ড, যা চেয়েছে তাই, স্ট্রেট ফরওয়ার্ড অ্যান্সার হবে। ঠিক আছে, এইখানে কোনো ব্যাখ্যা বা অন্য কিছু বা ভিন্ন আঙ্গিকে লিখলে হবে না, যা চেয়েছে হুবহু ইন্ডিকেট করে আমাকে সেইটা লিখতে হবে। এই ছিল আমাদের বহু নির্বাচনী এবং লিখিতকে সমান গুরুত্ব দিয়ে দুইটা ভাগে ভাগ করে আমরা কিন্তু প্রিপারেশন নিতে পারি। এবং শুরু থেকেই এমসিকিউ এবং লিখিততে আমরা প্র্যাকটিস করব। কোনো সাবজেক্টে যেই সাবজেক্টই হোক না কেন, সেই সাবজেক্টের গুরুত্ব আছে মার্কের দিক থেকে, প্রত্যেকটা সাবজেক্ট এখানে সমান। তো আমাদেরকে প্রত্যেকটা সাবজেক্টে গুরুত্ব দিতে হবে। একটা তুমি সারাদিন পড়বা আর একটাই গুরুত্ব দিবা না, যেটা সহজ সেইটাও পারবা না, সেখান থেকে মার্কস উঠাইতে পারবা না। তো তোমাকে সব কয়টা সাবজেক্ট গুরুত্ব দিয়ে পড়তে হবে, ভাগ করে পড়তে হবে। প্লাস কোন সাবজেক্টে কি আসে, ইংরেজির ক্ষেত্রে আমার মেমোরাইজিংয়ে এই পার্টগুলো থেকে আসে, আমার গ্রামারে কোন পার্ট থেকে আসে, মাত্র কয়েকটা গ্রামার করলেই সিউইটের ইংরেজি কভার হয়। তো সেইগুলো আমাদেরকে বুঝতে হবে, শিখতে হবে। বাংলার ক্ষেত্রে ব্যাকরণ অংশে যেমন গুরুত্ব দিতে হবে, পাশাপাশি বিরচন রয়েছে বাংলার ক্ষেত্রে, ব্যাকরণের পাশাপাশি বিরচনে অনেকেই গুরুত্ব দেয় না। তো এই বিরচন অর্থ বাগধারা, সমার্থক শব্দ, অর্থাৎ বাংলার ক্ষেত্রেও যে মেমোরাইজিং বা মুখস্থের যে পার্টটা আছে সেটাও কিন্তু আমাদেরকে শুরু থেকে প্র্যাকটিস করতে হবে। তাহলে তোমার সি ইউনিটের প্রিপারেশন ম্যাজিকের মতো কাজ করবে। শুরু থেকে যারা প্রিপারেশন নিবা এমসিকিউ এবং লিখিততে, এবং তোমার সি ইউনিটের চান্স পাওয়া কেউ আটকাতে পারবে না যদি তুমি এই বিষয়গুলো বুঝে প্রিপারেশন নাও এবং প্রত্যেকটা সাবজেক্টকে গুরুত্ব দাও। তো এখন বলতে পারো ভাই তাহলে এই সব কিছু সমন্বয় আমি কোথায় পাবো?
আমি তো এই জায়গায়, আমি তো এই সি ইউনিটের প্রিপারেশনে নতুন। তোমার ক্ষেত্রে তুমি কি সবেমাত্র এইচএসসি শেষ করছো, তো তোমার জন্য উত্তর হচ্ছে, তোমাদের জন্য, আমাদের গোছানো প্রস্তুতির জন্য, স্মার্ট প্রস্তুতির জন্য এই সব কিছু অ্যানালাইসিস করে আমাদের আউটলাইনটা তোমরা যদি একটু দেখো, আমাদের আউটলাইনে এই সব কিছু অ্যানালাইসিস করে তোমাদের জন্য একটা কম্প্যাক্ট প্রিপারেশনের ব্যবস্থা আমরা করেছি সি ইউনিট এক্সেলেন্ট অনলাইন কোর্সে, সি ইউনিট এক্সেলেন্ট অনলাইন কোর্সে। এবং এই রোডম্যাপে তোমরা আমাদের প্রত্যেকটা আউটলাইন, প্রত্যেকটা মেন্টর দেখো, প্রত্যেকটা জায়গায় দেখো, বেশিরভাগ জায়গায় যে আমাদের যে টপিকগুলো রয়েছে, বাংলার ক্ষেত্রে তুমি বলতে পারো ভাই আমার তো হচ্ছে বিরচন অংশে আমি প্র্যাকটিস করি না, বা আমাকে কিভাবে প্র্যাকটিস করাবেন, তো সেই ক্ষেত্রে তোমাকে ব্যাকরণ যেমন শেখানো হবে, তোমাকে বিরচন অংশটা বারবার শেখানো হবে। প্রত্যেকটা ক্লাসে দেখো বিরচন অংশের ক্লাস কিন্তু রয়েছে, তোমাকে প্র্যাকটিস দেওয়া হবে, প্র্যাকটিস করানো হবে। এবং লিখিতর ক্ষেত্রে ইংরেজিতে দেখো যেই বিষয়গুলোর কথা বলেছি, ইংরেজির ক্ষেত্রে দেখো যেই বিষয়গুলোর কথা বলেছি, সেই টপিকগুলো বারবার আছে কিনা, ট্রান্সলেশন আছে কিনা, আমার লিখিত অংশের জন্য প্রিপারেশন আছে কিনা আমার ক্লাসগুলোতে, আমাদের ক্লাসগুলোতে তোমার গ্রামার অংশের জন্য প্রিপারেশন আছে কিনা, মেমোরাইজিংয়ের জন্য নিয়মিত প্র্যাকটিসের জন্য তোমাকে ক্লাস নেওয়া হবে কিনা, পড়া দেওয়া হবে কিনা, পড়া নেওয়া হবে কিনা, তোমাকে বুঝতে হবে তুমি যেখান থেকে প্রিপারেশন নিচ্ছ তাদের এক্সপিরিয়েন্সটা কি, তাদের কোয়ালিফিকেশনটা কি, তোমাকে সে দিতে পারবে কিনা, সি ইউনিটের জন্য প্রিপারেশন নিতে তোমাকে সে সর্বোচ্চটা দিতে পারবে কিনা তোমার জন্য, সেটা বুঝে তোমাকে যে কোনো অনলাইন প্ল্যাটফর্মে বা যে কোনো জায়গায় তোমাকে ভর্তি হতে হবে। এবং তোমাকে আউটলাইনটা দেখতে হবে তাদের, যে ভাই আমি তো এগুলো পড়াবো বা আমার এইগুলো লাগবে, আপনি আমাকে সেইটা দিচ্ছেন কিনা। হিসাব বিজ্ঞানের ক্ষেত্রে দেখো একেবারে প্রশ্ন বিশ্লেষণ থেকে শুরু করে প্রত্যেকটা ক্লাসে তোমার এমসিকিউ, এই যে যতগুলো ক্লাস দেখতেছো প্রত্যেকটা ক্লাসে শুরু থেকেই এমসিকিউ প্লাস রিটেনের প্রিপারেশন হবে। তো প্রত্যেকটা ক্লাসে যদি এমসিকিউ রিটেনের প্রিপারেশন আমরা নেই, আমাদের মাসের শেষে, আমাদের একেবারে ভর্তি পরীক্ষার শেষ প্রান্তে এসে আমাকে আর রিটেন নিয়ে চিন্তা করতে হবে না। তো এই সব কিছুর সমন্বয় আমাদের প্রত্যেকটা কোর্স আউটলাইনে রয়েছে, প্রত্যেকটা সাবজেক্টের। তো এই বিষয়গুলো যারা তোমাকে প্রোভাইড করবে, যারা তোমাকে এই বিষয়গুলো প্রোভাইড করবে, যারা তোমাকে এমসিকিউ এবং লিখিত, তুমি যদি বলো যে ভাই আমার পরীক্ষা লিখিতর জন্য কিভাবে নেবেন, ভাই লিখিতর পরীক্ষা আমাদের এখানে লিখিত, শুধুমাত্র এমসিকিউ এর পরীক্ষা হবে ব্যাপারটা এমন নয়। লিখিতর পরীক্ষা দেখতেছো তোমরা, লিখিতর পরীক্ষা। তো এই লিখিতর পরীক্ষাগুলো আমরা তোমাদেরকে সরাসরি খাতায় তোমাদের পরীক্ষা নেই, সেই খাতাগুলো আমাদেরকে পাঠালে, সেই খাতাগুলো আমাদেরকে পাঠানোর ব্যবস্থা আছে, সেই খাতাগুলো আমরা নিজেরা বসে চেক করে আবার তোমাদেরকে ধরে এই যে রিটেনের ক্ষেত্রে, রিটেন যে তুমি পাঠাও, এমসিকিউ না হয় ওয়েবসাইটে নেই, কিন্তু লিখিত কিভাবে নেই, লিখিত তোমাদেরকে দিয়ে বাসায় বসে লেখাই, এবং সেই লেখানোর পর আমরা সেগুলো নিজেরা প্রত্যেকটা খাতা ইন্ডিভিজুয়ালি চেক করি। তোমার রিটেন কোথায় তোমাকে ইমপ্রুভ করতে হবে, কোথায় তোমাকে অ্যাডভাইস প্রয়োজন, কোথায় তোমার দুর্বলতা আছে, সেইগুলো সব মেনশন করে তোমাকে আবার পার্সোনালি বুঝিয়ে দিই আমাদের ক্লাসগুলোতে। তো আমাদের ক্লাসগুলোতে এমসিকিউ রিটেন সবই হবে ইনশাল্লাহ। তো তোমরা যারা এখনও আমাদের সি ইউনিট এক্সেলেন্ট অনলাইন কোর্স 2.0 ভর্তি হওনি, তারা এই বিষয়গুলো বিবেচনা করে তারপর আমাদের ক্লাস দেখে, আমাদের সব কিছু দেখে তোমরা এনরোল করতে পারো। আশা করি তোমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের সি ইউনিট প্রিপারেশন সর্বোচ্চ হবে আমাদের এই সি ইউনিট এক্সেলেন্ট অনলাইন কোর্সের মাধ্যমে ইনশাল্লাহ। এবং তোমাদের এই যে সি ইউনিটের প্রস্তুতি সর্বোচ্চ পর্যায়ে নিয়ে যাব, তোমাদের কাছ থেকে সর্বোচ্চটা বের করে আনবো ইনশাল্লাহ। যা দেখালাম আজকের একেবারে শুরু থেকে এই পর্যন্ত আলোচনায়, যা দেখালাম, তোমরা যদি এই বিষয়গুলো ফলো করতে পারো সি ইউনিটের ক্ষেত্রে, ইনশাল্লাহ তোমাকে কেউ আটকাতে পারবে না। আল্লাহ চাইলে তুমিও সি ইউনিটে চান্স পাবে, তুমিও হিসাব বিজ্ঞান, ম্যানেজমেন্ট, মার্কেটিং, ফিনান্স কিংবা ভালো সাবজেক্টগুলো, আমাদের সি ইউনিটের 9টা সাবজেক্ট আছে, যে কোনো সাবজেক্ট নিয়ে তুমি পড়তে পারবা ইনশাল্লাহ, তুমি যদি এই ইউনিটটাতে ভালো করো। তো প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমাদের সি ইউনিটের প্রিপারেশন তোমরা কিভাবে শুরু করবা, কোন বিষয় দেখে অনলাইনে কোর্সে ভর্তি হবা, এবং তারা তোমাকে মেন্টর কোয়ালিফিকেশন কি, ভালো মেন্টর দিতে পারতেছে কিনা, বা তোমাকে সেই সাপোর্টটা দিতে পারবে না, কিন্তু তার আউটলাইনে কি আছে, সে কি দিবে তোমার জন্য লিখিত এবং এমসিকিউ এর প্রিপারেশন নিশ্চিত করবে কিনা, এই সব বিষয় জেনে তারপরে ভর্তি হবা। তোমার যা প্রয়োজন তাদের সাথে এটা অ্যালাইন করে কিনা, তারপরে তুমি ভর্তি হবা। তো প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের এই যে জার্নি এইচএসসির পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের সি ইউনিটের জার্নি সবার ভালো হোক, সবাই ভালোভাবে প্রিপারেশন নাও। তোমাদের সাথে ক্যাম্পাসে দেখা হওয়ার অপেক্ষায় আজকের মতো এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।